আমাদের 21 নাম্বার ক্লাস। এর আগে আমরা 20টা ক্লাস করেছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকে আমাদের সেই ক্লাসগুলো দেখে নিও। আমি প্লে লিস্ট করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারবে। প্রত্যেকে ক্লাসগুলো দেখে নিও। আমাদের 21 নাম্বার ক্লাস। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 13-10-2021 সালে পরীক্ষা হওয়া ফার্স্ট শিফটের যে 25টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল, সেই 25টা প্রশ্ন আজ আলোচনা থাকবে। তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। তোমরা যারা এমটিএস পরীক্ষা এবারে দেবে, নোটিফিকেশন 2 দিনের মধ্যেই চলে আসবে। তো তাদের জন্য একটা জিকে পেইড গ্রুপ ওপেন করা হয়েছে, যার ফি হচ্ছে 249 দিয়ে তোমাকে গ্রুপে জয়েন করতে হবে, যেখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে 2023-24 সালের, 2020, 2021, 2022, 2023 সালের এমটিএসের প্রিভিয়াস ইয়ারের জিকে পেয়ে যাবে। টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে পাবে তুমি, আর মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ পেয়ে যাবে। এত কিছু পেয়ে যাবে তোমরা যদি আমাদের জিকে পেইড গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকো। তাহলে অবশ্যই প্রত্যেকে জয়েন করো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নে চলে যাব, কি আছে দেখবো। প্রথম প্রশ্ন একটু দ্রুত করব, কারণ ঠিক আছে, একটু দ্রুত করতে হবে আজ কিন্তু। চলো প্রথম প্রশ্ন কি আছে। শক্ত কাদায় মৃত পোকার শরীরের অংশের ছাপ একটি ড্যাশের উদাহরণ। প্রথমেই অতি সহজ একটা প্রশ্ন আছে, ঠিক আছে, অতি সহজ একটা প্রশ্ন আছে প্রথমেই। তো আমি এই প্রশ্নটাই তোমাদের হোমওয়ার্কের জন্য রেখে দিলাম, তোমরা কিন্তু উত্তর কমেন্ট করবে প্রত্যেকে। আমরা যখন পুরনো পাথর বা পলি মাটির মধ্যে, পুরনো পাথরের মধ্যে কোনো কিছু ছাপ দেখতে পাই, সেটাকে আমরা কি বলি? পলি, নিদর্শন, কম্পোস্ট নাকি জীবাশ্ম, কি বলি? অবশ্যই কমেন্ট করে জানাবে। একদমই ইজি প্রশ্ন ছিল, তাই আমি এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 2 নম্বর দেখো, জুলাই 2020 অনুসারে। তাহলে 1 নম্বর প্রশ্নটা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। জুলাই 2020 অনুসারে তিনি ভারতের কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী কার অনুসারী? ঠিক আছে, এই যে অপশানগুলো আছে এদের মধ্যে কে জুলাই 2020 সালের মধ্যে ভারতের কেন্দ্রীয় আইন এবং ন্যায় বিচার মন্ত্রী? এটা বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, শুধু এইটুকু জেনে রাখো যে এটার উত্তর হচ্ছে রবিশঙ্কর প্রসাদ। রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী ছিলেন 2020 সাল, 2021 সাল পর্যন্ত তিনি ছিলেন। তো বর্তমানে যেহেতু আমাদের মন্ত্রিসভা ভেঙে গিয়েছে, প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন, এরপর আমাদের নতুন মন্ত্রিসভা 2-3 দিনের মধ্যেই তৈরি হবে। শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 9 তারিখেই, ঠিক আছে। তো তারপর যখন নতুন মন্ত্রিসভা আসবে তখন আমি পুরোটা তোমাদের লিস্ট তোমাদের ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রামে জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। কি আছে প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় ফুটবলারদের মধ্যে কে গোলরক্ষক ছিলেন না? ভাস্কর গাঙ্গুলি একজন বিখ্যাত ফুটবলার, তিনি গোলরক্ষক ছিলেন। পিটার টি হাঙ্গারাজ গোলরক্ষক ছিলেন। ব্রহ্মানন্দ সালগাঁওকর তিনিও গোলরক্ষক ছিলেন। কিন্তু এই যে বিদেশ বসু বা বিদেশ রঞ্জন বোস, তিনি ভারতের যে আমাদের ইন্ডিয়ান টিম, ভারতের আন্তর্জাতিক যে দল ছিল সেই দলের তিনি ফুটবলার ছিলেন, এবং তিনি গোলরক্ষক ছিলেন না। বাকি 3 জনই গোলরক্ষক ছিলেন। তাহলে বিদেশ বসু বা বিদেশ রঞ্জন বোস গোলরক্ষক ছিলেন না। এই বিদেশ বসু ভারতের ইন্ডিয়ান ফুটবল দলের সদস্য ছিলেন এবং অনেকদিন খেলেছেন তিনি। আর তিনি সম্প্রতি টিএমসির টিকিটে তিনি একজন বিধায়ক হয়েছিলেন, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা। তো তিনি বিধায়ক, প্রশ্নটা ইম্পর্টেন্ট নয়, সে তা থেকে প্রশ্ন আসবে না, শুধু আসবে যে বিদেশ বসু কোন খেলার সঙ্গে যুক্ত, এই প্রশ্নটা আসবে। নেক্সট 4 নম্বর দেখব, দিল্লির লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন বলতে হবে। দিল্লির লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে ইব্রাহিম লোদি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা প্রত্যেকেই জানো যে লোদি বংশের শেষ হচ্ছে কখন? 1526 সালে, যখন বাবর এবং ইব্রাহিম লোদির যুদ্ধ হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধের মাধ্যমেই লোদি বংশের শেষ হচ্ছে, এবং সেখানে কি হচ্ছে? মোগল যুগের শুরু হচ্ছে। এটাই হচ্ছে ইব্রাহিম লোদি। দেখো, লোদি বংশের শুরু হয়েছিল কবে? 1451 সালে লোদি বংশের শুরু হচ্ছে। 1451 থেকে 1489, এই সময় লোদি বংশের মানে কে ছিল শাসক? লোদি বংশের শাসক ছিল বহলুল লোদি,
তারপর 1489 থেকে আসছে 1517, এই সময় ছিলেন সিকান্দার লোদি। 1517 থেকে 1526 এই সময় কে ছিল? ইব্রাহিম লোদি। এই তিনজন শাসক লোদি বংশের। চলো 5 হচ্ছে ফারেনহাইট স্কেলে বাষ্পবিন্দু বলতে কি? বাষ্পবিন্দু কোন বিন্দুটাকে বলা হয়? বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট বা বাংলায় আমরা যাকে কি বলবো? বাংলায় আমরা বলবো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক যেটাকে বলে থাকি, এটা ট্রান্সলেট করার সময় বয়লিং পয়েন্টটা বাষ্পবিন্দু হয়ে গেছে, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক বাংলাতে যেটা বলে থাকে। ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কত ডিগ্রি ফারেনহাইটে? আমরা কি জানি? সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালেই জল কি হচ্ছে? ফুটতে শুরু করে এবং তা থেকে বাষ্প নির্গত হতে শুরু করে। এখন ফারেনহাইট স্কেলে সেটা হয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইটে কি হচ্ছে? জল ফুটতে শুরু করছে। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে রিলেশন সেটা একটু জেনে রাখো। এই সূত্রটা লিখে রাখবে প্রত্যেকে, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। C/5 ইকুয়াল টু F মাইনাস 32/5। এখানে যদি তোমাদের সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেল যে কোনো একটা দেওয়া থাকে তাহলে অন্যটা তোমরা সহজে বের করে নিতে পারবে। চলো একবার দেখি। 9C ইকুয়াল টু হয়ে যাবে 212 ইন্টু 5 সমান কত? 1060 মাইনাস 160। তাহলে 9C সমান এখানে কত হলো? 900। C সমান কত হয়ে গেল? 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখান থেকে আমরা সহজে বের করে দিতে পারলাম সূত্র থেকে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস সমান 212 ডিগ্রি ফারেনহাইট। তো এই সূত্রটা লিখে রাখবে, এখান থেকে সকলেই বার করতে পারবে তোমরা। 6 দেখো, জুলাই 2020 অনুসারে ভারতের একজন নাগরিকের জন্য কতগুলি মৌলিক কর্তব্য বোঝানো হয়েছে? তো জুলাই 2020-তে যতগুলো মৌলিক কর্তব্য ছিল বর্তমানেও কিন্তু সেই ততগুলোই মৌলিক কর্তব্য আছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। মৌলিক কর্তব্য হচ্ছে 11টি, আর মৌলিক অধিকার যদি বলা হয় মৌলিক অধিকার হচ্ছে 6টি। ঠিক আছে, আগে 7টি অধিকার ছিল, কিন্তু সম্পত্তির অধিকারকে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই যে সম্পত্তির অধিকার সেটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। 7 নম্বর হচ্ছে ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক নিচের মধ্যে কে? ওয়েটিং ফর দ্য মহাত্মা এই বইটির লেখক নিচের মধ্যে কে? ওয়েটিং ফর দ্য মহাত্মা। চলো উত্তর বলার আগে এই বইটি সম্পর্কে একটু জেনে নাও। ওয়েটিং ফর দ্য মহাত্মা একজন ছেলে ছিল, যারা স্নাতক পাস করা ছেলে, যার নাম হচ্ছে শ্রীরাম বলে ছেলেটার নাম। কি নাম? শ্রীরাম বলে ছেলেটার নাম। এই ছেলেটা মালগুড়িতে বসবাস করতো। মালগুড়ি নামটা শুনলেই বুঝতে পারবে যে এখানে আর কে নারায়ণের কথা বলা হচ্ছে, কারণ আর কে নারায়ণের যতগুলো নভেল বেশিরভাগই কিন্তু মালগুড়ি শহরকে কেন্দ্র করে। ঠিক আছে, তো শ্রীরাম বলে ছেলেটা মালগুড়ি শহরে বসবাস করতো। তারপর কি হচ্ছে, সেখান থেকে ভারতী বলে একটা মেয়ের প্রেমে পড়েছিল সেই শ্রীরাম ছেলেটা। তারপর এই যে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সে সময়, আর শ্রীরাম সেই সময় ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে চরমপন্থী হিসেবে যুক্ত হচ্ছে শ্রীরাম। তো এইভাবে গল্পটা আছে, বুঝলে? এটা আর কে নারায়ণের ওয়েটিং ফর দ্য মহাত্মা। আর কে নারায়ণের আর কয়েকটা যদি বলা হয় তাহলে হবে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে মালগুড়ি ডেজ। সব থেকে বেশি পরীক্ষায় যেটা আসে মালগুড়ি ডেজ। তারপর স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। একই ব্যাপার, এই মালগুড়ি ডেজ এর আর স্বামী অ্যান্ড ফ্রেন্ডস দুটো কিন্তু একই ধরনের গ্রন্থ। তারপর হচ্ছে দ্য গাইড, তারপর হচ্ছে দ্য ইংলিশ টিচার। এগুলো বেশিবার পরীক্ষায় আসে। দ্য ইংলিশ টিচার লিখে রাখবে প্রত্যেকটাই, পরীক্ষায় এগুলো বেশিবার আসে। আর কে নারায়ণের লেখা এই গ্রন্থগুলো পরীক্ষায় বেশিবার আসে। 8 নম্বরে যাব, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? স্বনির্ভর গোষ্ঠী বলতে কি? সেলফ হেল্প গ্রুপের প্রধান উদ্দেশ্যগুলো কি কি দেখে নাও। গার্হস্থ্য সহিংসতা নিয়ে আলোচনা ও কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা, ঠিকই আছে। তাদের সদস্যদের সঞ্চয় সংগ্রহ করতে বলছে, এটাও ঠিক আছে। 4 নম্বর, গ্রামীণ দরিদ্রদের দল গঠনে সংগঠিত করা, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? জামানত সহ ঋণ প্রদান করা, এটাই কিন্তু এখানে ভুল আছে। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। সেলফ হেল্প গ্রুপ।
নেক্সট হচ্ছে নিচের কোন বন্দর গুজরাটে অবস্থিত বলতে হবে। গুজরাটে কোন বন্দরটা অবস্থিত? একবার প্রশ্নটা দেখলেই উত্তরটা প্রত্যেকের পারা উচিত, কারণ এটা সহজ প্রশ্ন। দেখো প্রথমেই যেটা আছে পারাদ্বীপ। পারাদ্বীপ হচ্ছে একটা গভীর পথাশ্রয়যুক্ত বন্দর। এই বন্দরটা অবস্থিত কোথায়? ওড়িশাতে। তারপর আমরা দেখবো এই যে মারমাগাঁও। মারমাগাঁও বন্দরটা কোথায় অবস্থিত? এটা গোয়াতে অবস্থিত। মারমাগাঁও বন্দরে, ঠিক আছে। আরেকটা বন্দর দেখো পানম্বুর। এই পানম্বুর বন্দরটা হচ্ছে তোমার কর্ণাটকে অবস্থিত। কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত পানম্বুর বন্দর, এটা কর্ণাটকে অবস্থিত। তাহলে কান্ডালাটা হয়ে যাবে গুজরাট। কান্ডালা গুজরাট অবস্থিত। একটা প্রশ্ন থাকে এখান থেকে, ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম কি? লিখে রাখো প্রত্যেকে, শুল্ক মুক্ত বন্দর যখনই বলা হবে তখন কান্ডালার নামটা আসবে। কান্ডালা হচ্ছে ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর। আরেকটা প্রশ্ন থাকে যে ভারতের কোন বন্দর থেকে সব থেকে বেশি পরিমাণে আয়রন ওরে বা লোহা আকরিক রপ্তানি করা হয়? কারেক্ট আনসার হবে মারমাগাঁও বন্দর থেকে সব থেকে বেশি পরিমাণে লোহা আকরিক রপ্তানি করা হয়। 10 নম্বর প্রশ্নে যাব। পিএইচ এ পি কি বোঝায়? পিএইচ বলতে কি? পটেনশিয়াল অফ হাইড্রোজেন। কি? পটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে পি বলতে কি? পটেনশিয়াল বা হাইড্রোজেনের ক্ষমতা। তাহলে এখানে দেখো ক্ষমতা অপশনটা আছে, তাহলে কি করবো আমরা? পটেনশিয়াল অফ হাইড্রোজেন মানে ক্ষমতা। এই প্রশ্নগুলো বাংলায় ট্রান্সলেট করা থাকবে তখন একটু সমস্যা হবে, তখন কি করবে? ইংলিশ ট্রান্সলেশন যেটা থাকবে পরীক্ষার হলো সেই ইংলিশটা একটু দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো অনেক সময় পরীক্ষা আসে যে জলের পিএইচ মান কত? জলের পিএইচ মান সাধারণত হয়ে থাকে 7। সাধারণত এটা 6.5 থেকে 8.5 মধ্যে হয়। তাহলে 7 হচ্ছে জলের পিএইচ মাত্রা। 7 থেকে এদিকে যত কমবে 0 পর্যন্ত এটা হয়ে যাবে বেশি অ্যাসিডিক বা আম্লিক। আর এদিকে যত বাড়বে 14 পর্যন্ত এটা হবে বেসিক বা ক্ষারীয়। ঠিক আছে? 7 থেকে কম হলে সেটা অ্যাসিডিক, 7 থেকে বেশি হলে সেটা ক্ষারীয়। 11 দেখো, জুলাই 2020 অনুযায়ী নিচের কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়? কারেক্ট আনসার দেখো এখানে দেখে নাও। যন্তর মন্তর রাজস্থান, এটাও ইউনেস্কো সাইট। এলিফেন্টা গুহা ইউনেস্কো সাইট। রানী কি ভাব গুজরাট ইউনেস্কো সাইট। এই যন্তর মন্তর দিল্লি, এটা ইউনেস্কো সাইট নয়। ঠিক আছে, তো দেখো বর্তমানে ইউনেস্কো সাইট হচ্ছে 42টি ইউনেস্কো সাইট হচ্ছে, তার মধ্যে 41তম ইউনেস্কো সাইট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত শান্তিনিকেতন, এটা 41তম ইউনেস্কো সাইট। তারপর 42-এ অবস্থিত হইসালা টেম্পল, এটা হচ্ছে 42তম কি ইউনেস্কো সাইট। 13 হচ্ছে প্রারম্ভিক ভারতীয় ইতিহাসের রেফারেন্সে নিম্নলিখিতগুলির মধ্যে কে চিকিৎসা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? কারেক্ট আনসার কি হবে? চিকিৎসা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন চরক। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। 14 নম্বর যাব। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? তো আমরা প্রত্যেকেই জানি মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। দিল্লি থেকে কোথায়? দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। নেক্সট যাব, তাকে পাগলা রাজা বলা হতো। মোহাম্মদ বিন তুগলকের সময় কে এসেছিলেন ভারতে? কুতুবউদ্দিন আইবক নয়, কে এসেছিলেন? গরম, ভীষণ গরম আছে। নেক্সট দেখো, ভারতের ব্যাংকিং সেক্টরের প্রেক্ষাপটে আরটিজিএস এ জি কি বোঝায়? আরটিজিএস এ জি মানে কি? আরটিজিএস এ জি মানেটা কি? আরটিজিএস এর পুরো নামটা তোমরা জেনে রাখো প্রত্যেকে। আরটিজিএস এর পুরো নাম হচ্ছে রিয়েল টাইম আরটিজিএস এর পুরো নাম হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এখানে জি মানে কি হবে? গ্রস। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অপশনগুলো একটু মানে বাংলাতে ট্রান্সলেট করতে গিয়ে সমস্যা হয়ে গেছে, তো অপশন 3 নম্বরে ছিল স্থূল, মানে এখানে ছিল গ্রস। আরটিজিএস এর জি মানে হচ্ছে গ্রস। ঠিক আছে, এই অপশনগুলো ভুল আছে। জি মানে হচ্ছে গ্রস। আর আরেকটা জিনিস আছে, এক হচ্ছে ব্যাংক থেকে টাকা ট্রান্সফারের উপায় হচ্ছে আরটিজিএস, এবং আরেকটা হচ্ছে নেফট। আর নেফটের পুরো নামটাও অনেক সময় থাকে পরীক্ষায়। নেফটের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। কি? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।
নেফটের মাধ্যমে আমরা যে কোনো মূল্যের অর্থ আমরা ট্রান্সফার করতে পারবো, আর যেখানে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। কিন্তু আরটিজিএস প্রক্রিয়ায় আমাদের মিনিমাম টাকা হতে হবে 2 লাখ বা 2 লাখের বেশি টাকা ট্রান্সফার করতে পারবো, তার থেকে কম পারবো না। আর এখানে ইমিডিয়েট টাকাটা ট্রান্সফার হয় আরটিজিএস এর মাধ্যমে, সঙ্গে সঙ্গে ট্রান্সফার হবে। 16 হচ্ছে নিচের কোনটি প্রতি সেকেন্ডে কুলম্বের সমান? প্রতি সেকেন্ডে কুলম্বের সমান। কারেক্ট দেখো, 1 সেকেন্ডে 1 কুলম্ব, 1 কুলম্ব আধান যাচ্ছে 1 সেকেন্ডে, 1 কুলম্ব আধান যাচ্ছে 1 সেকেন্ডে। এটাকে আমরা কি বলবো? 1 অ্যাম্পিয়ার বলবো। এটাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলবো। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে রোধের একক হচ্ছে ওহম, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, আর ক্যাপাসিটেন্স এর একক হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, নেক্সট যাবো। নিচের মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কারের 49তম প্রাপক ছিলেন? 49তম প্রাপক কে ছিলেন? 49তম প্রাপক কে ছিলেন? কারেক্ট আনসার কি হবে? 49তম হচ্ছে বিনোদ খান্না ইজ দ্য কারেক্ট আনসার। চলো, তো 49তমটা দেখবো না, তোমরা জেনে রাখো কয়েকটা জিনিস। রিসেন্ট কে পেয়েছেন? 2021 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে 2023 সালে, যেটা পেয়েছেন ওয়াহিদার রহমান। ওয়াহিদার রহমান। তারপর 2020 সালেরটা পেয়েছেন আশা পারেখ, 2019 সালেরটা পেয়েছেন রজনীকান্ত, 2017 সালেরটা পেয়েছেন বিনোদ খান্না। 2018 সালে দেওয়া হয়নি। ঠিক আছে, চলো 18। যখন লাল গরম লোহার উপর দিয়ে বাষ্প অতিক্রম করে হাইড্রোজেন গঠনের প্রক্রিয়াটিকে একটি সুষম রাসায়নিক সমীকরণ আকারে উপস্থাপন করা হয়, তখন সমীকরণের বাম দিকে জলের অণুর সংখ্যা কত? দেখো, হাইড্রোজেন তৈরি করার আরেকটা প্রসেস হচ্ছে যে কি প্রসেস? গরম লোহার উপর দিয়ে বাষ্প চালনা করা। তো গরম লোহার আমরা ধরে নিচ্ছি Fe প্লাস H2O। ঠিক আছে, এখান থেকে কি উৎপন্ন হয়? Fe3H2O2 প্লাস H2। এখানে 4H2O, 4 অণু জল দিতে হবে। কত অণু জল দিতে হবে? 4 অণু জল দিতে হবে। 4 অণু জল দিতে হবে এখানে। তাহলে কত হবে? 4 অণু জল। এটাই হচ্ছে মানে গরম লোহার উপর দিয়ে চালনা করার ইয়ে। ঠিক আছে, নেক্সট দেখব 19। ভারতের সংবিধানের কোন তফসিল রাজ্যের কাউন্সিলে আসন বন্টনের সাথে সম্পর্কিত? দেখো, ভারতীয় সংবিধানের তফসিল নম্বর যে 4th তফসিল আছে বা 4th শিডিউল আছে, সেই শিডিউলে আমাদের রাজ্যের যে কাউন্সিল, রাজ্যের যে আইনসভা, সেই আইনসভায় আসন বন্টন সম্পর্কে বলা হয়েছে। একটু দ্রুত শেষ করব, ঠিক আছে, আর বেশি ডিটেলস যাব না আজ। হেমকুণ্ড সাহিব গুরুদুয়ারটি কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হয়ে যাবে এটা উত্তরাখণ্ডে অবস্থিত। 21 দেখো, অর্থনৈতিক সমীক্ষা অফ ইন্ডিয়া 2019-20 ড্যাশ একটি জনসাধারণের ভালো হিসাবে যা অধিকতর ব্যবহারের সাথে উন্নত হয়ে ধারণাটি চালু করেছে। এই প্রশ্নটা ভুল আছে, এটা আমি স্কিপ করে দিচ্ছি প্রশ্নটা। 22 দেখো, নিচের কোন খেলাধুলার সাথে ধনরাজ পিলে জড়িত? তো ধনরাজ পিলে একজন ভারতের বিখ্যাত হকি প্লেয়ার। তিনি ভারতের ইন্টারন্যাশনাল দলের সদস্য ছিলেন। হকি খেলায় তিনি টিমের হিসেবে গোল্ড পেয়েছেন, এশিয়ান গেমসে গোল্ড পেয়েছেন অনেকবার, কিন্তু অনেক পুরস্কার তিনি পেয়েছেন। পারো শহরটি ড্যাশের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটা কারেক্ট আনসার হয়ে যাবে ভুটান। ভুটানের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে পারো। 24 নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? দেখো, এই যে পেন গঙ্গা, এটা গঙ্গা নদীর উপনদী নয়, এটা পুত্র নয়, এটা কিন্তু সন। এই সনকে বাংলায় ট্রান্সলেট করতে গিয়ে এটা পুত্র হয়ে গেছে। সোন, রামগঙ্গা, কালী এগুলো হচ্ছে গঙ্গার উপনদী, আর এই সোন হচ্ছে গঙ্গার দক্ষিণ তীরের উপনদী। এবং দক্ষিণ তীরের উপনদীগুলোর মধ্যে দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা 1 নম্বর, 2 নম্বরেই হচ্ছে সোন। ঠিক আছে, 25 এবং আজকের লাস্ট প্রশ্ন দেখো, নিচের কোন পদটি ভারতনাট্যম নৃত্যশৈলীর সাথে যুক্ত? ভারতনাট্যম হচ্ছে ভারতের একটা শাস্ত্রীয় নৃত্য। ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটি হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তোমরা যদি বলতে পারো, কমেন্ট করতে পারো, তাহলে বুঝতে পারবো যে তোমরা লাস্ট পর্যন্ত দেখেছো। তো প্লিজ এটা একটু কমেন্ট করো, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করার চেষ্টা করো। দেখো, ভারতনাট্যম নৃত্য যখন ডান্স শেষ হওয়ার সময় একটা কিছু মানে গান বা কিছু একটা দেখানো হয়,
ঠিক আছে, কিছু একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় টি ইল্লানা প্রক্রিয়া। টি ইল্লানা এটা ভারতনাট্যম ডান্সের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত অবশ্যই তোমরা কমেন্ট করে প্রত্যেকে জানাও। আর যদি আমাদের পেড জিকে গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ।